ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা জানব অধ্যায় কোষ জীবনের মূল একক। এই অধ্যায়ের অন্তর্গত কোষ পর্দার বিভিন্ন গঠন সম্পর্কে বা কোষ পর্দা সম্পর্কে বিভিন্ন মতবাদ সম্পর্কে আমরা আজকে যে অংশটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেটি হচ্ছে কোষ পর্দার গঠন। সর্বপ্রথম কোষ পর্দা কে আবিষ্কার করেছিল, কোষ পর্দার কি কি রাসায়নিক উপাদান দিয়ে তৈরি, কোষ পর্দার যে আধুনিক যে তরল মোজাইক নকশা, সেই তরল মোজাইক নকশাটি কিরকম হয় এবং কোষ সেল কোট বা গ্লাইকোক্যালিক্স কি সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আমাদের এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে গেলে আমাদের ভিডিওটি পুরো অবশ্যই দেখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে নিচের বেল আইকনটি। আজকে আমরা শুরু করব কোষ পর্দা। কোষ পর্দার আবিষ্কার, কোষ পর্দার আবিষ্কার সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিই। কোষ পর্দার আবিষ্কার, কোষ পর্দার আবিষ্কার সর্বপ্রথম কিভাবে হয়েছিল? বিজ্ঞানী ন্যাগেলি এবং বিজ্ঞানী ক্র্যামার, বিজ্ঞানী ন্যাগেলি ও ক্র্যামার, বিজ্ঞানী ন্যাগেলি ও ক্র্যামার সর্বপ্রথম কোষ পর্দা পর্যবেক্ষণ করেছিলেন। কোষ পর্দা পর্যবেক্ষণ করেছিলেন। এর পরবর্তীকালে বিজ্ঞানী প্লোই, বিজ্ঞানী প্লোই, বিজ্ঞানী প্লোই বলে একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম কোষ পর্দা নামকরণ করেছিলেন। কোষ পর্দা নামকরণ করেছিলেন। অর্থাৎ বিজ্ঞানী ন্যাগেলি ও ক্র্যামার সর্বপ্রথম কোষ পর্দা পর্যবেক্ষণ করেছিলেন এবং বিজ্ঞানী প্লয়ি সর্বপ্রথম কোষ পর্দার নামকরণ করেছিলেন। এবার দেখে নেওয়া যাক যে কোষ পর্দার উৎপত্তি, কোষ পর্দার কোথা থেকে উৎপত্তি হয়। কোষ পর্দার উৎপত্তি, কোষ পর্দাটি কোথা থেকে উৎপত্তি হয়? কোষের মধ্যে যে সাইটোপ্লাজম রয়েছে, সেই সাইটোপ্লাজমের বাইরে একটি পাতলা পর্দা বা অবস্থান করে। সেই যে পর্দা, সেই পর্দাটা পরিবর্তিত হয়ে কোষ পর্দা গঠন করতে, অর্থাৎ সাইটোপ্লাজমের বাইরে থাকা পর্দা পরিবর্তিত হয়ে কোষ পর্দা গঠন করে, কোষ পর্দা গঠন করে। অর্থাৎ সাইটোপ্লাজমের বাইরে যে পর্দা রয়েছে, সেই পর্দাটি পরিবর্তিত হয়ে কোষ পর্দা গঠন করে এবং এই কোষ পর্দা থেকেই বিভিন্ন কোষের মধ্যে থাকা যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু, তার বাইরের পর্দাগুলো এই কোষ পর্দা থেকে উৎপত্তি লাভ করে। এর পরবর্তীকালে এরপরে আমরা দেখবো যে কোষ পর্দার অবস্থান, অবস্থান কোথায়, অর্থাৎ কোষ পর্দাটি কোথায় অবস্থান করে। কোষ পর্দা সাধারণত প্রাণী কোষের বাইরে আবরণ গঠন করে, আবরণ, এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের ভেতরে অবস্থান করে, কোষ প্রাচীরের ভেতরে অবস্থান করে, কোষ পর্দার ভেতরে অবস্থান করে। এরপরে আমরা দেখে নেব যে কোষ পর্দা কি কি উপাদান দিয়ে তৈরি। কোষ পর্দার যে প্রধান উপাদানগুলো রয়েছে, সেই উপাদানগুলোর মধ্যে কি কি? কোষ পর্দার বিভিন্ন উপাদান, কোষ পর্দা প্রধানত চারটে জিনিস দিয়ে তৈরি। এক, সবার প্রথম হচ্ছে লিপিড বা ফ্যাট। কোষ পর্দার মধ্যে লিপিড বা ফ্যাটের পরিমাণ প্রায় 20 থেকে 79%, 20 থেকে 79% পর্যন্ত লিপিড বা ফ্যাট থাকে। এছাড়া প্রোটিন, প্রোটিন কত থাকে? প্রোটিনের কোষ পর্দায় প্রোটিনের পরিমাণ 20 থেকে 70% প্রায়। এছাড়াও কোষ পর্দার মধ্যে আরো একটি উপাদান রয়েছে, সেটি হচ্ছে কার্বোহাইড্রেট, বা শর্করা। কোষ পর্দার মধ্যে শর্করার পরিমাণ প্রায় 1 থেকে 5%। এছাড়াও আরো একটি উপাদান রয়েছে, সেটা হচ্ছে জল। কোষ পর্দার মধ্যে প্রায় জলের পরিমাণ হচ্ছে প্রায় 20% জল থাকে। অর্থাৎ কোষ পর্দার গঠনে আমরা কি কি অংশ দেখলাম? লিপিড বা ফ্যাট থেকে 20 থেকে 79%, প্রোটিন থেকে 20 থেকে 70%, কার্বোহাইড্রেট বা শর্করা থেকে 1 থেকে 5% এবং জল থাকে 20%-এর মতো।
গঠনটি যদি আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখি, অর্থাৎ কোষ পর্দার গঠনকে যদি আমরা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখি, তাহলে দেখা যায় যে কোষ পর্দাটা প্রায় 75 থেকে 100 অ্যাংস্ট্রম, গড়ে 80 অ্যাংস্ট্রম হচ্ছে পুরু, এবং এর মধ্যে প্রধানত তিনটি স্তর ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে স্পষ্টভাবে কিন্তু কোষ পর্দার মধ্যে দেখা যায়। এরপরে আমরা দেখব কোষ পর্দার যে বিভিন্ন গঠন এবং সেই গঠনের বিভিন্ন যে মডেল, সেটা সম্পর্কে আমরা জানব। কোষ পর্দার গঠন সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়েছে। এর মধ্যে কিছু মতামত বিজ্ঞানীদের যে যুক্তি বা কোষ পর্দার যে বিভিন্ন কাজ, সেই সমস্ত কাজগুলো সম্পর্কে ব্যাখ্যা করতে পেরেছে। যে সমস্ত বিজ্ঞানীগণ কোষ পর্দার বিভিন্ন গঠন আমাদের কাছে সেই সময় তুলে ধরেছিলেন, সে তাদের মধ্যে যেমন বিজ্ঞানী ওভারটন, বিজ্ঞানী সেন্ডেল এবং বিজ্ঞানী ড্যানিয়েলি, এরকম বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় কোষ পর্দার গঠন সম্পর্কে বিভিন্ন মতবাদ দিয়েছিলেন। কিন্তু সেই সমস্ত মতবাদ কোষের বিভিন্ন কাজ বা কোষ পর্দার সাহায্যে বিভিন্ন বস্তুর পরিবহন বা তাদের যথোপযুক্ত যে গঠন, সে সম্পর্কে কোনো ধারণা কিন্তু আমাদের দিতে পারে। ফলে তাদের এই সমস্ত মডেল কিন্তু বিভিন্ন সময় বাদ হয়ে গেছে। পরবর্তীকালে যে মডেলটি সর্বপ্রথম যুক্তিযুক্ত বলে গৃহীত হয়েছিল এবং বহুদিন পর্যন্ত সেই মডেলটি চলেছিল, সেটা হচ্ছে বিজ্ঞানী রবার্টসনের একক পর্দা মডেল। আমরা এই মডেলগুলো সম্পর্কে আলোচনা করব। কোষ পর্দার গঠনে একক পর্দা মডেল। বিজ্ঞানী রবার্টসন কোষ পর্দার গঠন সম্পর্কে একটি একক মতবাদ দিয়েছিলেন এবং সেই মতবাদটি সেই সময় গৃহীত হয়েছিল। বিজ্ঞানী রবার্টসন সর্বপ্রথম বলেছিলেন কোষ পর্দাটি একটি ত্রিস্তরীয় গঠনযুক্ত এবং এখানে প্রধানত প্রোটিন, লিপিড এবং প্রোটিন এইরকম কোষ পর্দা এইরকম তিনটে স্তরে বিভক্ত, যার মধ্যে দুটো স্তর, বাইরের দুটো স্তর হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, অর্থাৎ এই দুটো, এটা হচ্ছে প্রোটিন, এটাও হচ্ছে প্রোটিন, এবং মাঝের এই স্তরটি ফ্যাট দ্বারা গঠিত। অর্থাৎ রবার্টসন যে মডেলটা বলেছিলেন সেটাকে তিনি নাম দিয়েছিলেন একক পর্দা বা ইউনিট মডেল। অর্থাৎ তিনি বলেছিলেন যে শুধুমাত্র কোষ পর্দা নয়, কোষের ভেতরে থাকা বিভিন্ন যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে এবং তাদের বাইরেও যে আবরণগুলো রয়েছে, তারাও এইরকম গঠনযুক্ত। তিনি বলেছিলেন কোষ পর্দাটা প্রধানত তিনটে স্তর, যার মধ্যে দুটি স্তর, বাইরের দুটি স্তর হচ্ছে প্রোটিন দিয়ে গঠিত এবং মাঝখানের স্তরটি হচ্ছে ফ্যাট দিয়ে গঠিত। এবং তিনি তার সাপেক্ষে একটা যুক্তিও দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন যে কোষের বাইরে এবং কোষের ভেতরে যেহেতু প্রোটোপ্লাজম এবং কোষরস তারা দুটি জলীয় মাধ্যম, তাই কোষ পর্দার দুপাশে ফ্যাট, প্রোটিনের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং মাঝখানে হচ্ছে ফ্যাটের উপস্থিতি লক্ষ্য করা যায়। তার কারণ ফ্যাট জলকে সহ্য করতে পারে। তো বহুদিন পর্যন্ত রবার্টসনের যে এই একক পর্দা মডেল, সেটাকে বা পিএলপি মডেলও বলা হয়। এই পিএলপি মডেল বা একক পর্দা মডেল বহুদিন পর্যন্ত চলেছিল, কিন্তু পরবর্তীকালে কোষ পর্দার মাধ্যমে বিভিন্ন আয়ন বিনিময় কিভাবে ঘটে সেই সম্পর্কে কোনো তথ্য বা ব্যাখ্যা কিন্তু এই রবার্টসনের একক পর্দা মডেল যেটা দিয়েছিলেন সেটা কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। ফলে পরবর্তীকালে কোষ পর্দার যে একক মডেল বিজ্ঞানী রবার্টসন দিয়েছিলেন সেটা কিন্তু বাদ হয়ে যায়। এর পরবর্তীকালে কোষ পর্দার আরেকটি নতুন মডেল উদ্ভাবিত হয় এবং সেই মডেলটি এখন পর্যন্ত আমাদের কাছে যুক্তিযুক্ত বা গ্রাহ্য বলে আমরা এখন পর্যন্ত সেটাকে নিয়ে আলোচনা করি। দেখে নেওয়া যাক এবার কোষ পর্দার যে আধুনিক মডেল, অর্থাৎ যে মডেলটি এখন পর্যন্ত গৃহীত। কোষ পর্দার যে আধুনিক মডেল, অর্থাৎ রবার্টসনের যে একক পর্দাটা মডেলটা বাদ হয়ে যাবার পর কিছু কিছু কোষের কাজ যখন তার সেটা ব্যাখ্যা করতে পারলো না, বাদ হয়ে গেল, তখন কোষ পর্দার একটি নতুন মডেল উদ্ভাবন হলো। যে মডেলটি তৈরি করলেন বা যে মডেলটি বললেন বা আবিষ্কার করলেন, তারা হলেন দুজন বিজ্ঞানী সিঙ্গার এবং নিকেলসন। তারা বললেন পর্দার গঠনটা রবার্টসন যেরকম তিনটে স্তর বলেছিলেন সেরকম নয়। তারা বললেন যে কোষ পর্দা প্রধানত একটা ফ্যাটের স্তর। এই ফ্যাটের স্তরের মধ্যে বিভিন্ন প্রোটিনের অণুগুলো বসানো থাকে বা প্রোটিনের অণুগুলো অন্তর্নিহিত থাকে এবং শর্করা অণুগুলো এই ফ্যাটের স্তর, যে প্রোটিনের স্তর আছে বা প্রোটিনের অণুগুলো আছে, তার উপরে অবস্থান করে।
তো এইটা নিয়ে একটা বিজ্ঞানী মহলে একটা বিভিন্ন আলোড়ন সৃষ্টি হয়ে গেল। কারণ বিজ্ঞানীরা বললেন যে যেহেতু কোষের ভেতর এবং কোষের বাইরে যে কোষ রস এবং প্রোটোপ্লাজম রয়েছে তারা তো জল সহ্য করতে ফ্যাট তো জল সহ্য করতে পারে না, তাহলে সেগুলো কি করে হবে? তখন সেটার ব্যাখ্যা দিতে গিয়ে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকেলসন তারা বললেন যে ফ্যাটের স্তরটা আবার দুটি স্তরে বিভক্ত। তারা বললেন যে প্রতিটি ফ্যাটের অণুর মধ্যে এরকম একটা ফ্যাটের অণুর মধ্যে এরকম দুটো করে প্রান্ত রয়েছে। একটি প্রান্তকে বলা হয় জল অনুরাগী এবং আরেকটিকে বলা হয় জল বিরাগী। অর্থাৎ জল অনুরাগী প্রান্তকে বলা হয় হাইড্রোফিলিক আর জল বিরাগী প্রান্তটাকে বলা হয় হাইড্রোফোবিক। ফলে ফ্যাটের অণুটা যেহেতু দুটো স্তরে বিন্যস্ত থাকে, ফলে কোষ পর্দার দুপাশে অবস্থিত যে ফ্যাটের জল অনুরাগী প্রান্ত তারা কোষরস এবং প্রোটোপ্লাজমের সঙ্গে সহ অবস্থানে অবস্থান করতে পারে। এবার আমরা দেখে নেওয়া যাক যে কোষ পর্দার যে আধুনিক মতবাদ বা যে তরল মোজাইক নকশা, অর্থাৎ সিঙ্গার আর নিকেলসন এই যে কোষ পর্দার যে আধুনিক মডেলটি তারা ব্যাখ্যা করেছিলেন, সেই মডেলটিকে নাম দেওয়া হয়েছিল তরল মোজাইক নকশা। সেটা কেন দেওয়া হয়েছিল তার সাপেক্ষে একটি যুক্তি রয়েছে, সেটা আমি বলবো। সবার প্রথমে তারা যে কোষ পর্দার মডেলটা দিয়েছিলেন সেটা অনেকটা এইরকম। এগুলো হচ্ছে প্রতিটি হচ্ছে ফ্যাটের অণু। এরকম ফ্যাটের অণুগুলো দুটো স্তরে বিন্যস্ত। ফ্যাটের অণুগুলো এরকম দুটো স্তরে বিন্যস্ত থাকে, যার একটি প্রান্ত হচ্ছে হাইড্রোফিলিক বা জল অনুরাগী, আর একটি প্রান্ত হচ্ছে হাইড্রোফোবিক বা জল বিরাগী। এবং এই ফ্যাটের স্তরের মধ্যে এইরকম প্রোটিনের অণুগুলো এইরকম ভাবে অবস্থান করে। অর্থাৎ এগুলো হচ্ছে ফ্যাটের স্তর, যার মধ্যে ফ্যাটের অণুগুলোর দুটো প্রান্ত রয়েছে। একটা হচ্ছে জল অনুরাগী, এটাও জল অনুরাগী, এবং এই প্রান্ত দুটো হচ্ছে জল বিরাগী। এরকম ভাবে ফ্যাটের স্তরগুলো দুটো স্তরে অবস্থান করছে। এবং প্রোটিন গুলোর মধ্যে কিছু প্রোটিন আছে যারা কোষের বহিঃস্তর বা কোষ পর্দার বহিঃস্তর থেকে একেবারে অন্তঃস্তর পর্যন্ত বিস্তৃত, সেগুলোকে বলা হচ্ছে বহিস্থ প্রোটিন। এবং কিছু প্রোটিন আছে যেগুলো শুধুমাত্র কোষ পর্দার একটা স্তরের মধ্যে বা একটা অংশের মধ্যে বিন্যস্ত রয়েছে, সেগুলোকে বলা হয় অন্তঃস্থ প্রোটিন। এবং এই প্রোটিন অণুগুলোর উপরে এরকম শর্করা অণুগুলো এইভাবে অবস্থান করে। এগুলো হচ্ছে শর্করা অণু। অর্থাৎ এটা হচ্ছে এই মডেলটাকে বলা হয় তরল মোজাইক নকশা। অর্থাৎ যে আমাদের যে মোজাইক করা যে ঘর, সেই মোজাইক করা ঘরের মধ্যে যেমন মোজাইকের পাথরগুলো ডোবানো থাকে, তারাও বললেন যে কোষ পর্দা হচ্ছে একটা ফ্যাটের স্তর যার মধ্যে প্রোটিনের অণুগুলো ওইভাবে ডোবানো অবস্থায় রয়েছে। এই তথ্যটা এই সিঙ্গার আর নিকেলসন যে মডেলটা দিয়েছিলেন সেটা সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্রস মতবাদ এসছে। সেগুলো কি, যে বিভিন্ন সময় তারা বলেছেন, আমি একটা বললাম যে বিভিন্ন সময় তারা বললেন, বিভিন্ন বিজ্ঞানীরা প্রোটেস্ট করেছেন যে যেহেতু কোষের ভেতরে, কোষের বাইরে এবং কোষের ভেতরে দুটো অংশের মধ্যে যে জলীয় দ্রবণ রয়েছে, ফলে ফ্যাটের অণুগুলো সেই জলীয় দ্রবণটাকে সহ্য করতে পারবে না। তো তার ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেছিলেন যে প্রতিটি ফ্যাটের অণুর দুটো করে প্রান্ত রয়েছে, একটা হাইড্রোফিলিক এবং একটা হাইড্রোফোবিক। ফলে ফ্যাটের যে অণুগুলো হাইড্রোফোবিক, অর্থাৎ যারা জল সহ্য করতে পারে না, তারা কোষ পর্দার ভেতরের দিকে অবস্থান করে, ফলে কোনো অসুবিধা হয় না। এর পরবর্তীকালে বিভিন্ন আয়ন বিনিময় বা আয়ন চলাচল কিভাবে তথ্য ব্যক্ত করে, তখন তারা বললেন যে এই যে বিভিন্ন যে প্রোটিন গুলো রয়েছে, সেই প্রোটিন গুলোর মাঝখান দিয়ে এরকম একটা চ্যানেল রয়েছে যেটাকে বলা হয় প্রোটিন চ্যানেল।
প্রোটিন চ্যানেল। এই প্রোটিন চ্যানেল মধ্যে দিয়ে বিভিন্ন আয়নগুলো কোষের ভেতরে এবং কোষের বাইরে সহজে চলাচল করতে পারে। তো ফলে এই যে কোষ পর্দার যে আধুনিক মডেল বিজ্ঞানী সিঙ্গার আর নিকেলসন দিয়েছিলেন, সেই মডেলটি এখন পর্যন্ত আমাদের কাছে গ্রহণযোগ্য এবং সেই মডেলটি এখন পর্যন্ত আমরা গ্রহণ করছি। তাহলে এই চ্যাপ্টারে বা এই আজকে আমরা ভিডিওটির মধ্যে যে অংশগুলো দেখলাম সেটা হচ্ছে কোষ পর্দার বিভিন্ন গঠন এবং কোষ পর্দার বিভিন্ন উপাদান এবং কোষ পর্দার যে আধুনিক মডেল অর্থাৎ তরল মোজাইক নকশাটি কোষ পর্দার কেমন হয় সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এরপরে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে সেল কোট বা গ্লাইকোক্যালিক্স। এই সেল কোট বা গ্লাইকোক্যালিক্স কি? বিজ্ঞানী বেনেট সর্বপ্রথম এই সেল কোট সম্পর্কে তিনি আমাদের সামনে আলোকপাত করেছিলেন। সালটা 1963 সালে বিজ্ঞানী বেনেট সর্বপ্রথম এই সেল কোট বা গ্লাইকোক্যালিক্স কথাটি প্রবর্তন করেছিলেন। সেল কোট বা গ্লাইকোক্যালিক্স বিষয়টা কি? সেটা হচ্ছে কিছু কিছু প্রাণী কোষের বাইরে একটি মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড নির্মিত একটি বিশেষ আস্তরণ লক্ষ্য করা যায়। আমি আবার বলছি, কিছু কিছু প্রাণী কোষের বাইরে মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এর দ্বারা একটি বিশেষ আস্তরণ দেখা যায়। সেই বিশেষ আস্তরণটিকে বলা হচ্ছে সেল কোট বা গ্লাইকোলিস। অর্থাৎ কিছু কিছু প্রাণী কোষের বাইরে, কোষ পর্দার বাইরে প্রধানত কি কি উপাদান? মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড দ্বারা একটি বিশেষ আস্তরণ অর্থাৎ কি কি? মিউকোপলিস্যাকারাইড, গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিড এই তিনটে পদার্থ দ্বারা গঠিত একটি আবরণ, যাকে বলা হয় সেল কোট। বিজ্ঞানী বেনেট সর্বপ্রথম 1963 খ্রিস্টাব্দে এই সেল কোট বা গ্লাইকোক্যালিক্স সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন। এই সেল কোট বা গ্লাইকোক্যালিক্সের কাজ কি? এটি প্রধানত রক্ষণাবেক্ষণে সহায়তা করে, অর্থাৎ কোষের রক্ষণাবেক্ষণে প্রধানত বা প্রতিরক্ষায় প্রধানত অংশগ্রহণ করে। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানলাম সেটা হচ্ছে কোষ পর্দার গঠন, কোষ পর্দার উৎপত্তি, কোষ পর্দা কি কি রাসায়নিক বস্তু দিয়ে তৈরি, কোষ পর্দার যে আধুনিক মডেল অর্থাৎ তরল মোজাইক নকশা সে সম্পর্কে আমরা জানলাম। এরপরে আমরা জানলাম কোষ সেল কোট বা গ্লাইকোক্যালিক্স সম্পর্কে। আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নিচের বেল আইকন